আজ বৃহস্পতিবার ৭-৮-২৫ রাত ১০টা এলএম গ্রুপের ১২৬তম ক্লাস অর্থাৎ কেস টেকিংয়ের শেষ পর্ব। কয়েকটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব এবং আর একটা নোটিশ জানাবো আপনাদের। এবং লাস্ট কথাটা রেখেছি কতকগুলো ভাগ করে, অর্থাৎ শেষ পর্ব উপসংহার, রক্ষা কবচ এবং উপকার অপকারিতা এবং ২-৩টা কেস টেকিং বলেই আলোচনার সমাপ্তি টানব। অর্থাৎ কেস বিল্ডিংয়ের উপসংহার, রক্ষা কবচ, উপকারিতা অপকারিতা এবং কেস টেকিং। সংক্ষেপে চলে আসি, কেন আমি এটাকে রক্ষা কবচ বললাম। দেখুন, এই কেস টেকিং আমাদের রোগ নির্বাচনে, ওষুধ নির্বাচনে এবং রোগীর সমস্ত কিছু রেকর্ড থাকার কারণেই আমরা অনেক সময় বিপদ হইতে মুক্তি পেতে পারি। এরকম বিপদে আমিও পড়েছিলাম বা আপনারাও পড়বেন, এবং সেই বিপদগুলো এর আগেও আলোচনা করেছিলাম। কারণ আপনার যদি রেকর্ড থাকে, তথ্যকতা থাকে, উপযুক্ত কেস টেকিং নিয়ে যদি করেন, তাহলে সামাজিক অপদস্থ থেকেও আপনি মুক্তি পাবেন। কেন? তারা অনেক সময় বলবে আপনি রোগী মেরে ফেলেছেন, রোগীর ক্ষতি করেছেন, রোগীর অমুক করেছেন, কিন্তু আপনার এখানে কেস টেকিংয়ে সমস্ত রেকর্ডগুলো আছে। তাহলে এটা বুঝতে পাচ্ছেন কি পরিমাণ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আমিও এরকম ২-১টা বিপদ থেকে রক্ষা পেয়েছি, এর আগেও আমি বলেছি। আমি ওটার বিস্তারিত আলোচনা করব না, কারণ আপনাকে বিপদে ফেলার জন্য বলবেন আমার রোগীটা মেরে ফেলেছে, অমুক করেছে, এই ওষুধ দিয়েছে, ক্ষতি করেছে। এ সকল থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি সেটার নাম দিয়েছি রক্ষা কবচ, কেস টেকিংকে। আমি উপকারিতা অপকারিতা অথবা প্রয়োজনীয়তা এবং এসেনশিয়াল এগুলোর দিকে গেলাম না, সেটার কথা আমরা সবাই জানি। কিন্তু আপনাদেরকে এই যত রকমের সামাজিক ট্রাভেলস থেকে একমাত্র মুক্তি দিতে পারে এই কেস টেকিং। যদি আপনি সেখানে সুন্দর করে কি কি ওষুধ প্রয়োগ করছেন, কেন করেছেন এবং লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, তাহলে অনেক বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। সেজন্য আমি নাম দিয়েছি কেস টেকিং এর অপর নাম রক্ষা কবচ। খালি আপনাকে রক্ষা করবেন না, রোগীকেও রক্ষা করবে এবং সামাজিকভাবে আগামী দিনেও আপনার এই কেস টেকিং মহামূল্যবান হিসেবে ব্যবহৃত পারে। সেই জন্য শেষমেশ আমি ৩-৩টা কেস টেকিং আলোচনা করে দেব, এই কারণে যে এই যে কেস টেকিংটার প্রয়োজনীয়তা এবং গভীরতা কতটুকু, সেই কুফল বা সুফল আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, উপকারিতার কথা বর্ণনা করে শেষ করা যাবে না, সেজন্য আমি সময়ও আপনাদেরকে নষ্ট করতে চাই না। উপকারিতা আপনারা জানেন, কিন্তু আমি অপকারিতা বলি। কি কি অপকারিতা হইতে পারে? প্রথম অপকারিতা হলো, সময় নষ্ট করে একটা কেস টেকিং লেখলেন, ৩-৪ ঘন্টা পরিশ্রম করে, সেই পরিশ্রমের মূল্য কেউ আপনাকে দিতে পারবে না, বা আপনার সময়ের মূল্য হিসাবে আপনাকে ফিসও দিবে না। তারপরও আপনাকে করতে হবে, এবং করার জন্যেই হয়তো আপনার সময় পাবেন না, কিন্তু আপনি প্রথম থেকে যদি শুরু করেন তাহলে দেখবেন এটা আপনাকে অনেক দূর সাহায্য করবে। তাহলে অপকারিতা বুঝতে পারছেন, অযথা সময় নষ্ট এবং রোগীর সঙ্গে কথা বলেন, কারণ ওষুধ অনেক সময় খুব সহজেই নির্বাচন হয়ে যায়, কিন্তু তারপরও আপনারা কেস টেকিং নিয়ে কেস টেকিংটা সুন্দরভাবে রক্ষা করার চেষ্টা করবেন। সেই সুবাদে আমি একটা কেস টেকিং বলবো এবং তার কারণটা ব্যাখ্যা করব। তাহলে চলে আসি, যে কেস টেকিংটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখুন অনেক সময় রোগী আসলে আপনি হয়তো ৩-৪টা কথা বলেই ওষুধটা নির্বাচন করতে পারবেন, কিন্তু আপনি কেস টেকিংটা নিলেন না। এটা কখনো করবেন না। যতক্ষণ পর্যন্ত রোগী বিরক্ত না হয় ততক্ষণ পর্যন্ত যত রকমের ইনফরমেশন আপনার নেওয়ার দরকার চেষ্টা করবেন, খাতাতে লিপিবদ্ধ করবেন। আমি একটা সুন্দর কেস টেকিং বলেই এটার প্রয়োজনীয়তা কথা উল্লেখ করছি। কি বললাম? আমার প্রিয় ছাত্র অথবা আমার ভক্ত বলতে পারেন, সে কেস টেকিং নিল এবং ওষুধ দিল। কেস টেকিং নিয়ে সে কি বুঝলো? যে একটা স্বামী স্ত্রীর একটা বাচ্চা হচ্ছে না বলেই সে কেস টেকিং নিতেই সে কি দেখলো? যে মহিলাটা জন্মগতভাবে ল্যাংড়া। দেখুন আমি কেন বলছি,
জন্মগতভাবে ল্যাংড়া দেখেই সে ঠিক করেছে এটা সিফিলিনামের রোগী, অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্ট থাকাতে তার পা খোড়া হয়ে গেল জন্মগতভাবে। এবং আমি আজকে এইরকম ডিপ সিটের ওষুধগুলো, এখন প্রশ্ন হচ্ছে রোগী কেন আসলো? যেহেতু তাদের 6 মাস বা 1 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, সেই কারণে তার কাছে আসলো। কিন্তু হয়তো আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে না, যত রকমের ট্রাভেলস থাকুক আপনার প্রথমে পালস দিয়ে যাবেন এবং ধারাবাহিকভাবে যাবেন। কিন্তু এখানে কি করলো সে যখন দেখলো যে এটা সিভিলিটি কেস এবং তার সন্দেহ হলো এর কারণেই তার বাচ্চাটা হচ্ছে না, কারণ দুর্ভাগ্য, সে কথা বলার চেষ্টা করতেছি। তাহলে আসেন, সে কি করলো? সিফিলিনাম M1 M2 দিয়ে বিদায় করে দিলেন, অর্থাৎ বুঝে নিলেন এটা ডিপ সিটেড এবং দিনে 2 বার করে দিয়ে সে বিদায় করে দিলেন। 15-16 দিন পরে এসে সুখের খবরটা জানালো যে তার ওয়াইফ কনসিভ করেছে। দেখুন কি দুর্ভাগ্য। তো কনসিভ করছে, করার পরে এখন খুশি, তাহলে চলছে। রোগী তো আর আসলো না, কোনো একটা জ্বর বা অন্য কোনো একটা রোগের অ্যান্টিবায়োটিক খাওয়াতে তার অ্যাবর্শনটা হয়ে গেল। অর্থাৎ এই যে কষ্ট করে আপনাকে টেকিং নিয়ে আপনি ফেল করে বসলেন, অর্থাৎ এলোপ্যাথিকের অ্যান্টিবায়োটিক খাওয়াতেই তার অ্যাবর্শনটা হয়ে গেল এবং ব্লিডিং হলো এবং রোগী অনেক সাফার করলো। আমি কেন এই কথাগুলো বলতেছি? দেখুন, আপনারা যখন চিকিৎসা করবেন তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং সকল কিছুর দায়িত্ব নিয়েই আপনারা চিকিৎসা সেবা করার দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা এখানে কি শিখলাম? যে আমি যদি তাকে বলে দিতাম কোনো রকমের এলোপ্যাথিক ওষুধ খাওয়ার আগে আমার সঙ্গে কথা ছাড়া আপনি খাবেন না, আমরা অনেক সময় বলি। আমি এই জন্যই বলি, কখনো এলোপ্যাথিক ওষুধ বন্ধ করবেন না যদি বুঝেন সেটা আপনার কোনো ক্ষতি করে না, যদি কেউ খেয়ে থাকে। আর যে খাই নাই তাকে অযথা কোনো ওষুধ খাওয়াবার ব্যবস্থা করবেন না, আপনার উপরে যেন নির্ভর করে ওষুধগুলো প্রয়োগ করে আগামী দিনের জন্য সেবা দিতে পারেন। তাহলে বুঝতে পারছেন আজকের এই আলোচনা, অর্থাৎ উপসংহারে আমরা কি বলতে চাচ্ছি। তাহলে কি হলো? কষ্ট করে ওষুধ নির্বাচন করার পরে শেষ পর্যন্ত আপনার ব্যর্থ হলেন ম্যানেজমেন্টের কারণে, যেটা আমি বহুদিন আগেও বলছিলাম। আমার অন্যান্য ভিডিও যদি আপনারা দেখেন, আমাদের ম্যানেজমেন্টের কারণে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি। রোগী চিকিৎসা করেও আমাদের যেরকম সুনাম হয় না, সে সকল কারণে একমাত্র ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্টে অত্যন্ত দুর্বল। বলে স্যার এটা তো বুঝি না, ম্যানেজমেন্ট আবার কি? হচ্ছে আপনি যে রোগী দেখবেন তার সঙ্গে যত রকমের পরিপাটিতা আছে সকল কিছু মেনে আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ লাইফে না দিলেই কেউ বিশ্বাস করে। এলোপ্যাথিক এত বিশ্বাস করে কেন? তারা যান্ত্রিকের উপরে নির্ভরশীল যন্ত্র, যতক্ষণ পর্যন্ত তাকে টেস্ট না করে ওষুধ সিলেকশন না করে তাদের পক্ষে কোনো অনেক সময় ওষুধ লিখাও কষ্ট হয়ে পড়ে। কিন্তু আমরা হোমিওপ্যাথিক যারা করি এলএম পদ্ধতি জানি, আমরা জানি আমাদের পরীক্ষা পদ্ধতির দরকার আছে, একেবারে এসেনশিয়াল। সেটা না হলে আপনি ওষুধ নির্বাচন করতে পারবেন না, সেটা সঠিক নয়। অর্থাৎ আপনার তথ্যগত দিকে সঠিককে যাচাই করার জন্য আপনি পরীক্ষার উপরে নির্ভরশীল। আমার এটা সঠিক হলো কিনা সেটা জানবেন। আর তারা নির্বাচন করে সঠিক তথ্য পেয়েই ওষুধ প্রয়োগ করে। দুইটা কিন্তু দুই রকম চিন্তা ভাবনা মনে রাখার চেষ্টা করবেন। তাইলে বুঝতে পারলেন আমরা এই যে কেস টেকিংয়ের কথা বললাম, সিভিলিনাম দিয়েই কনসিভ করে ফেললো। কেন করলো? যে মহিলাটা ছিল সিভিলিটিক মায়াজমের অন্তর্গত, সেই কারণে প্রথম থেকেই এটা করাতে তার বন্ধনটা চুড়ে গেল। অর্থাৎ আমরা যখনই কোন সিভিলিটিক মায়াজমের রোগী পড়ে, হয়তো তার হবে, সন্তান মরা হবে, অথবা অ্যাবর্শন হবে, অথবা সন্তান তার নেওয়ারই ক্ষমতা থাকবে না, কারণ ধ্বংস ছাড়া সেখানে আর কিচ্ছু নাই। তাহলে বুঝতে পারছেন এই যে কেস টেকিং কত সুন্দর। দুই কথাই তার হয়ে গেল, কিন্তু আপনারা সেটা করবেন না, করার দরকারও নেই। পূর্ণাঙ্গ হিস্ট্রিটা রাখার চেষ্টা করবেন। আপনি হয়তো 2-1 মিনিটে ওষুধ নির্বাচন করতে পারেন, তাড়াহুড়া করে ওষুধ নির্বাচন করেন, সেটা করতে যাবেন না। এই কারণে সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখবেন। আপনি জানেন আপনি কি ওষুধ দিবেন, হয়তো 2-3টা কথা বলার পরে ওষুধটা নির্বাচন আপনি করে ফেললেন, আপনি বাহাদুরি করে ফেললেন।
এই বাহাদুরি করার কোনো যুক্তি নেই। আপনাকে কেস টেকিং নিয়েই ওষুধ দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই জন্যই আজ শেষ পর্বে এই আলোচনাটা রেখেছি। অর্থাৎ আমরা যেন কেস টেকিংয়ে ভুল না করি, তাড়াতাড়ি। কিন্তু তাই বলে কেস টেকিংয়ের গুরুত্ব। আর দ্বিতীয় কেসটা বলতেছি আজকের। দেখুন, দীর্ঘদিনের হার্টের ছিদ্র আমার কাছে আসলো। কি হলো? আমি ওষুধ দিলাম, রোগী ভালো। কিন্তু প্রশ্ন আসছে, ভালোর পরেও তো আমাদেরকে চিকিৎসা করতে হয়। আপনাদেরকে ওষুধটার নামও বলে দিয়েছিলাম। কেন এই কথাগুলো বলছি? আপনারা জানেন, হার্টের ছিদ্র থাকলে, আমি একটু আগে পিছনে কথাটা বলতেছি। হার্টের ছিদ্র জানলে জানেন যে সেটা নেজাতে ভালো হবে, যে অন্য কিছু দিতে ভালো হবে না, নিশ্চয়ই হতে পারে। তারপরেও নেজাটা একটা স্পেসিফিক ওষুধ। তাহলে হার্টের ছিদ্র মানেই হচ্ছে সিবিলিটিক মায়াজম। কিন্তু প্রশ্ন আসছে, আমরা যখন কেস টেকিং নিলাম, তার কোনো রকমের বংশগতির ইতিহাস কিছু এরকম স্পেসিফিক পেলাম না, কিন্তু রোগী পাইলাম হার্ট ছিদ্রের। অত কারণটা পেলাম না, সিবিলিটিক মায়াজম পেলাম না। আমি কি দিলাম? নেজা দিয়া রোগটা ভালো করলাম। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না যে আসলে সিবিলিটিক মায়াজম কিভাবে বের করতে হয়। এই তথ্যগুলো বলার জন্যই আপনাকে আমি বলতেছি। রোগী ওষুধ দিলাম, বলিও দিলাম, এবং আমার একটা ভক্তের অথবা ছাত্রের রোগী, ওষুধ চলছে, রোগী ভালো। যখনই তার বাপের কেস হিস্ট্রি নিতে শুরু করলাম আলাদাভাবে খাতা করে, তখনই দেখলাম তার বাপ বলল যে আমি ছোট বয়সে নাক বাঁকার চিকিৎসাটা করেছি। তাহলে আপনি চিন্তা করুন তো কি তথ্য বেরিয়ে আসলো। অর্থাৎ আমি যে নেজাটা দিলাম, তার বংশগতি যে সিবিলিটিক মায়াজম, সেটা হয়তো আমি বার করতে পারলাম না, বুঝলাম না, জানলাম না। কিন্তু আমি হয়তো সেই বাচ্চাকে আর্সেনিক অথবা নেজা দিয়ে বিদায় করলাম। কিন্তু কেন দিলাম? এটা হয়তো আমি পরীক্ষিত দেখেছি এবং রিপোর্টে আসছে যে তার হার্টের ছিদ্র, সেই কারণে ওষুধগুলো দিলেই ভালো হয়ে যাবে, সে কারণে দিয়েছি। কত রকম জটিল দেখেন। হার্টের এরকম ছিদ্রের অনেক সময় তারা অপারেশন করতে বাধ্য হন, কারণ তাদের কাছে অল্টারনেটিভ আর কোনো রাস্তা নাই। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করি, এই তো দেখুন, এই পরীক্ষিত ওষুধ আমি অন্তত 8-10টা রোগী ভালো করেছি। কারণ আমি আপনাদেরকে সেই ভালো করার জন্যই আপনাদেরকে বলবো, আর দেরি নয়, আয়গো তোরা। অর্থাৎ এরকম সিমটম যদি পান, হার্টের ছিদ্র এবং বংশগতি যদি মিলে, তাইলে আপনার নেজাটা অনায়াসেই ব্যবহার করতে পারেন। আমিও তো তখন ব্যবহার করেছি, আমি জানতাম না তার নাকের ছোটবেলা অপারেশন করিয়ে নাকের হাড় বাঁকার চিকিৎসা করিয়েছে। কেন বললাম? আমরা বলেছি সিবিলিটিক মায়াজমের নাক চ্যাপ্টা, হাড় ক্ষয়। এই যে সিবিলিটিক মায়াজমের কতকগুলো বংশগতি সিমটম আমাদেরকে স্পেসিফিকটা দেখিয়ে দেয় হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনে, সেগুলির জন্যই আপনাদেরকে এই উপস্থাপনাটা করলাম। কেন করলাম? যে আমরা অনেক সময় সিবিলিটিক মায়াজম পেলাম না, কিন্তু ওষুধটা আমরা প্রয়োগ করলাম। আমি জানি এটা খুবই সাপের বিষ, গভীর ক্রিয়াশীল ওষুধ, এবং তার ক্ষতিটাও আমি করব যদি সে এই রোগী না হয়। কিন্তু এখানে স্পেসিফিক কথা থাকে, অনেকগুলো ওষুধ আমাদের পরীক্ষিত, অর্থাৎ ম্যাক্সিমাম ডাক্তারের এর উপকার পেয়েই এগুলো লিখেছেন। গতিকে আমাদেরকেও সেগুলো মনে রেখে ওষুধ দেওয়া প্রয়োজন মনে করি। সেই সুবাদেই আলোচনা, সেই সুবাদেই আজকের। তাহলে বুঝতে পাচ্ছেন, এই যে রোগীটার কথা বললাম, কি হলো? আমি জানতে পারলাম যে হ্যাঁ, বংশগতিতে তার সিবিলিটি মাঝে মাঝে। এই জন্যই ধীর গতিতে সমস্ত পয়েন্টগুলো নিয়ে যদি আপনি কেসটিংটা নেন, আপনি তরুণ রোগের চিকিৎসা করেই সঙ্গে সঙ্গে আপনি চলে যেতে পারবেন আপনি আপনার গন্তব্য রাস্তা, অর্থাৎ মায়াজমেটিক বা ধাতুগত দিকের চিকিৎসা। এই চিকিৎসা না করলেই কোনো রকমের কোনোদিনই কোনো জটিল রোগ চিকিৎসা করতে পারবেন না বলে আমি দৃঢ়তার সঙ্গে অর্গানের ভিত্তিতে আপনাদেরকে বলতে পারি। কোনো রোগই ভালো হবে না যদি আপনি এইভাবে চিকিৎসাটা না করেন। তারপরে আসে পদ্ধতিগত ট্রাভেলস, অর্থাৎ 100তম পদ্ধতি আর 50-শততম পদ্ধতি। যেই যুগ চলে আসছে 50-শততম পদ্ধতির, কেন বললাম এই কথা?
একটু আগে যে কেস টেকিংটা বললাম, 2টা মাত্রাই তার এই তরুণ রোগের উচ্চেষ্টা বন্ধ করে তাকে চিকিৎসাটা করে দিল। কি বললাম? তার কনসিভ করলো এবং বাচ্চা হলো। অর্থাৎ সিবিলিটি মায়াজমের উপরে যখন বাধাগুলো, এই জন্যে হোমিওপ্যাথির ডাক্তারদের কাছে কোনো রকমের রেকর্ড নাই, কতকে কেউ কোনো কথা বিশ্বাস করে না। সে কারণে আমরা বিশ্বাস হারাই বসে আছি। অর্থাৎ আমাদের ওই যে বললাম ম্যানেজমেন্ট নাই, আমাদেরকে কেই বিশ্বাস করবে, রেকর্ড নাই এবং আমরা খতিয়ান দিতে পারি না। অর্থাৎ আমাদের যদি রিচার্জ থাকতো আজকে, তাহলে এলোপ্যাথির থেকে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারতাম যদি আমার এই ম্যানেজমেন্টটা ঠিক থাকতো। কারণ আমাদের কোনো ক্লিনিক নাই, হসপিটাল নাই এবং তথ্যগত দিক থেকে আমরা এত দুর্বল যে আমাদেরকে কেউ বিশ্বাস, এটার কারণ আছে, আমি অনেক সময় ব্যাখ্যা করছি। আমাদের এতটুকু জানার দরকার নেই, আমাদের জানার দরকার হচ্ছে এই যে কেস টেকিংয়ের সুন্দর একটা ছোট্ট বই আপনাদেরকে উপহার দিয়েছি, সেগুলো যদি কারো কোনো লেগে থাকে আমাকে বলবেন। আর এই কেস টেকিংয়ের প্রত্যেকটা অংশ পূর্ণ করার চেষ্টা করবেন আপনার রেকর্ডে রাখার জন্য। 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্যে আগামীতে যেন এগুলো কারো না কোনো কাজে লাগে। অর্থাৎ আপনি যে রেকর্ডটা নেবেন সেই রেকর্ডের ভিত্তিতে যদি কোনো দুরারোগ্য রোগ অথবা বিনা অপারেশনে আপনি চিকিৎসা করেছেন এবং সেটার সমাপ্তি টেনেছেন, তাহলে আগামী দিনে সেটা দর্শনীয় হয়ে থাকবে। অথবা আমরা যারা ছাত্রছাত্রী নেক্সট আসবে তারাও পড়ে জানবে যে কিভাবে চিকিৎসা করলে কিভাবে হয়। এই ছোট্ট কেস সেদিন বললাম। আরেকটা বললাম হার্টের রোগীর কথা, তার বাপের ইতিহাস জেনে আজকে নিশ্চিন্ত হলাম আমার ওষুধ সিলেকশন রাইট। এবং তারপরে কি বলল বাবা, তার ছেলের যে হার্টের ছিদ্র, বলছে ডাক্তার সাহেব বলছে হার্টের আর কোনো ট্রাবলস নেই এবং ছিদ্র নেই। সেই কথাটা অনেক পরে বলল, কারণ আমাদের কাছে রোগীরা মানে শুভ খবরও বলে না। ততক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতেছি আমি কি আর কোন মাত্রা, তাকে কত মাত্রা আর দিতে হবে, কারণ আরও তো টেস্ট করতে হবে, টেস্ট করে দেখতে বলছে। স্যার আমি 2 মাস আগে গেছিলাম টেস্ট করাতে, ওরা বলছে হার্টের আর কোনো সমস্যা নেই। তাহলে কি বুঝলেন? দেখুন, হার্টের সমস্যা হতে তার শেষ, কিন্তু রোগী তখনও ঘাড় বাঁকা, ঘাড় সোজা করতে পারে না। অর্থাৎ এই সিবিলিটিং মায়াজম থাকাতে তার ধ্বংসটা অনিবার্য। ধ্বংসটা হতে তার কি হলো, ক্যালসিয়াম সে সময় মতন নিতে পারে না, সেই কারণে তার ঘাড়টা বাঁকা হয়ে যাচ্ছে। আমি ক্যালসিয়াম প্রেসক্রিপশনও করেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে আর কতদিন লাগবে, কত তাড়াতাড়ি আমি ভালো করতে পারবো হার্টের রোগী সেরে এই ক্যালসিয়াম দিয়ে তাকে। বাচ্চাদের সুবিধা হয় ক্যালকেরিয়া ফস না ক্যালকেরিয়া কার। দেখুন এটার ভিতরে পার্থক্যটা নির্বাচন করার চেষ্টা করবেন, তাহলেই আপনারা ধাতুগত দিকের সালফার, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফস আর টিউবারকুলিন বোমিনাম এই কয়েকটা গভীর ক্রিয়াশীল ওষুধের উপরে ভিত্তি করে আপনার বাচ্চাদেরকে আগামী দিনে সুন্দর পথযাত্রা করে দিতে পারেন। সেটা অ্যাডভান্স স্টেজও পারেন, অথবা জন্ম হওয়ার পরও এই সকল ট্রিটমেন্ট যদি সুন্দরভাবে করেন সেই বাচ্চাগুলো দেখার মতন হয়। এইগুলো জোর দিয়ে বলতে পারি, কারণ এই দর্শন আপনাদের হোক। অর্থাৎ এক একটা বাচ্চাকে যদি আপনার এই কেস টেকিং নিয়ে মায়াজমেটিক চিকিৎসা দূরীভূত করে 5-7 বছরের ভিতরে তাকে যদি আপনার পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারেন আর আপনার দৃষ্টি আকর্ষণ চিকিৎসা করেন, তাহলে এরকম সৌভাগ্য আপনাদেরও হবে, আপনারাও দর্শন করতে পারবেন। আজকে শেষে একটা কথা বলেই আলোচনা শেষ করব। চলে আসি তৃতীয় কেস। 3টা কেসে নিয়ে আলোচনা করার কথা বলছিলাম। রোগী আসলো, কেস টেকিং নিলেন। রোগী আসলো কেন? রোগী আসলো তার মাসিক হচ্ছে না। তো মাসিকের ওষুধ তো আপনি প্রথমে আমি কইয়ে দিছি, সেটা চিন্তা করতে পারেন 100 বার। কিন্তু কেস টেকিং যদি না নেন, তার বয়স কত, অবস্থা কি, তার কদিন হইলো, কি হলো, সমস্ত কিছু, বা আর কোনো কষ্ট আছে কিনা, মানসিক কষ্ট আছে কিনা, সব কিছু জেনেই তো আপনাকে করতে হবে। না জানলে তো আপনি ট্রিটমেন্টটা করাই যাবে না। সেজন্য অনেক সময় হয়তো আপনি বুঝে গেছেন এই মুহূর্তে আমি তাকে পালস দিয়ে দিলে তার মাসিকটা হয়তো হয়ে যাবে, কিন্তু যদি না হয়, সেই জন্যেই আপনি এই সকল তথ্য জানার পরেও হয়তো আপনি মনে করলেন যে হ্যাঁ ওষুধ নির্বাচন তো আমি করে ফেলেছি, এখন আমি ওষুধটা দিয়ে বিদায় করে দেব। কখনো এই কাজ করবেন না। যদি রোগীকে বলে কয়ে যতক্ষণ পারেন কেস টেকিং নিয়ে সুন্দর কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন। তা না হলে আপনিও গেলেন, হোমিওপ্যাথিকেও গেল, এলএম পদ্ধতিও নষ্ট হলো। অর্থাৎ এলএম পদ্ধতি আর কেউ বিশ্বাসে করবে না,
যে এটা কাজ করে। ওই যে সে কথা বললাম, এই ওষুধগুলো খাঁটি না হলে আমাদের আগামী দিনও অন্ধকার। তাহলে বুঝতে পাচ্ছেন, কারণ সব কিছু ঠিক থাকলেও ওষুধটা ঠিক থাকা চাই এবং মাত্রা জ্ঞান ঠিক থাকা চাই। এই জন্য আসলে হোমিওপ্যাথিকটা চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আপনি জানেন যে এইটা হয়তো পালসে ভালো হয়ে যায়, কিন্তু যত বয়স যদি 40-এর উপরে হয়ে যায়, তখন যদি বলে সে যে না আমি সন্তান চাই, তখন আপনি নিশ্চিন্তে বলতে পারেন আপনার বয়স 40-এর উপরে চলে গেছে। এটাকে মেনোপজ হওয়া বলা, অর্থাৎ আগামী দিনে আপনার এটা বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চা দেওয়ার সম্ভাবনা 0%। তারপরেও হয়তো ব্যবসায়ীর কাছে হ্যাঁ খেয়ে দেখেন, হলে হইতে পারে, কিন্তু আপনি জানেন তার হওয়ার সম্ভাবনা একেবারে 90-এর উপরে, রেয়ার কেস। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি আপনাকে আশাবাদী দিয়ে, অর্থাৎ বাচ্চা হবে বলে চিকিৎসা করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, চেষ্টা করেন, না হলে আফসোস করার কিচ্ছু নেই। পৃথিবীতে সবাই বাচ্চা হবে এমন কোনো কথা না। বাচ্চা ছাড়াও আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। সেই অর্থাৎ তার দর্শনটা দিবেন আলাদা। আগামী দিনে যেন আপনার কোনো রকমের রোগ শোক না হয়ে আপনি 80-90 বছর বাঁচতে পারেন, সেই সুবাদে আপনি আমার কাছে কেস্টিংটা দেন, আমি যেন চিকিৎসাটা করতে পারি। অর্থাৎ হয়তো কেস্টিং নিয়ে দেখলেন তার মানসিক কষ্ট আছে, এবং মানসিক কষ্টের উপরে চিকিৎসা করে, আপনার ধাতুগত দিকের চিকিৎসা করেই জটিল থেকে জটিলতর রোগগুলো অনায়াসেই আপনারা চিকিৎসা করতে পারবেন। কোনো ভয় পাওয়ার কারণ নেই। মায়াজমেটিক যদি ট্রিটমেন্ট বলছেন, যত দিন যাচ্ছে, এই যে উদাহরণগুলো দিলাম যে 2 মাত্রা সিভিলিনামে আপনাকে উপহার দিয়েছে বাচ্চার, ঠিক সেরকম তথ্যগত দর্শন যদি আপনার হতে পারে, তাহলে মায়াজমেটিক ট্রিটমেন্ট করেও আপনি চমৎকার রেজাল্ট পেতে পারেন। তবে অযথা ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন, ওষুধ মাত্রই ক্ষতিকারক। অর্থাৎ সেখানে কি বলেছিলাম, 1, 2, 3, 4 পর্যন্ত আপনাকে আমি বলেছি। এর বেশি একই সঙ্গে ব্যবহার করে যদি ঠিক মতো না হয়, কোনো রকমের ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। বারবার করে সে কথা বলতেছি। অর্থাৎ এক একটা কারণ, বাধা, অন্য কিছুর জন্য 4টা মাত্রেই যথেষ্ট বোঝার জন্য। আমি কথা বলছি না যে তারপরও যদি মনে করেন হ্যাঁ আমি বুঝতে পারছি না এই ওষুধটা ঠিক হবে কিনা, তারপরও আপনার উপর, আমি আর বলবো না, ঠিক করে নিতেই হবে 4 বোতলে আপনি এই ওষুধ চলবে কি চলবে না, রোগীর অবস্থা অথবা অবজারভেশনের উপরে নির্ভর করে আপনি পরবর্তীতে কোন দিকে যাবেন সেটা চিন্তা করবেন, যেটা আপনাকে কেস্টিংয়ের নির্দেশনা দিয়ে বলা আছে। তাহলে চলে আসি আজকের, অর্থাৎ 126তম ক্লাস, বৃহস্পতিবার 7/8/25 সমাপ্তি করার আগে কিছু খবর বলে যাচ্ছি। আগামী 10-12 দিন আমি কোনো ক্লাস আর করছি না। 20 তারিখে যথারীতি রাত 10টায় আপনাদের সঙ্গে একত্র হওয়ার সৌভাগ্য আশা করতেছি। যদি বেঁচে থাকি নিশ্চয়ই 20 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে হয়তো কোনো রকমের ক্লাস আপনি করাবো না। অনেক সময় হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। অর্থাৎ আগামী 20 তারিখের রাত্রে 10টা আপনাদের সঙ্গে আবারও মিলিত হব, এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকল